মিটিজোড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা, অনির্বাণ রায় গিয়েছিল জঙ্গলে ঘুরতে, কাউকে না জানিয়েই চলে গিয়েছিল। হাতি দেখার শখ অনির্বাণের। রায়কে বলেছিল যেতে, ওর ঘুম ভাঙেনি, তাই রায়কে আর ডাকেনি, ও একাই চলে গেছে জঙ্গলের দিকে। অনেক গভীরে ঢুকে গেছিল, যেখানে কোনো লোককেও দেখতে পায়নি। রায় এদিকে চিন্তায় অস্থির, কোথায় গেল অনির্বাণ, কোথাও খোঁজ পাচ্ছে না। গিয়েছিল যেখানে অনির্বাণের গাড়ি ছিল ততটা অবধি জঙ্গলের ভেতর। হোটেলের একজন কর্মী সাহায্য করেছিল। পুলিশ ভেতরে যেতে বারণ করেছে। একজন লোক মারা গেছে। একটা বাচ্চা হাতিকে মেরে ফেলেছিল এই শহরের লোকেরাই, আঘাত করেছিল, শেষে তার মৃত্যু হয়েছে। দলবল মিলে অনেক হাতি চলে এসেছিল। অনির্বাণ ওই হাতির দলের কাছে পড়ে গিয়েছিল, যার ফলে ওর মৃত্যু ঘটে। ওর ফোন, মোবাইলের সমস্ত কিছু, স্টিক, এমনকি চশমা সব নিয়ে গিয়ে রায়কে দেখাচ্ছে। রায়কে শনাক্ত করতে হবে। রায় কিছুতেই দেখবে না। জুতো, জামা, ছবি, বললো না, এটা অনির্বাণ হতে পারে না। যে কোনো জামা কাপড় একই লোক পরতে পারে, তাই এটাই যে অনির্বাণ তার তো কোনো কারণ ঘটেনি। মর্গে যেতে বলেছে, ও কিছুতেই যাবে না। মর্গে কেন যাবে? অনির্বাণে কিচ্ছু হয়নি। একজন আদিবাসী মহিলা ছিল, সে বলেছিল যে আমি তোর সাথে যাব, তুই চ। বলল সেরকম হলে আমরা ডেড বডিটা পৌঁছে দেবো কলকাতায়। ওর যে আত্মীয় স্বজন আসছে এটা জানতে পেরেছে হোটেলের লোক, বলল একটু সময় লাগবে, দূর থেকে আসছে। জানতে পেরেছে বিক্রম যে অনির্বাণ আর নেই, অবাক হয়ে গেছে, ওদেরকে মর্গে যেতে বলেছে। সাথে আছে সার্থক, স্রোত। কি হলো অনির্বাণের? এইরকম একটা অঘটন ঘটে গেল, ওরা ভাবতেও পারছে না। রায় কি করছে? রায় তো ওখানে একা। রায়কে নিয়ে হোটেলের লোক, পুলিশ সকলে নিয়ে গেছে মর্গের কাছে। ও কিছুতেই যাবে না, বলছে অনির্বাণ চলে যেতে পারে না, ও নিশ্চয়ই কোথাও আছে। তখন পুলিশ একটা আংটি দেখিয়েছে, যে আংটিটা আঙুলের মধ্যে চেপে বসেছিল। দেখে অবাক হয়ে গেছে রায়। এই আংটিটা তো অনির্বাণকে ও দিয়েছিল। ও বলল এটা হতে পারে না, আরও তো ওর আঙুলে আংটি ছিল। তখন ওরা জানালো অনেকক্ষণ ধরে বডিটা পড়েছিল, যে আংটিগুলো খোলা গেছে সেইগুলো নিয়ে হয়তো লোক পালিয়ে গেছে, আর এটা আঙুলের সাথে আটকে ছিল তাই খুলতে পারেনি। কান্নায় ভেঙে পড়েছে। মর্গে গিয়ে দেখেছে পুরো থেতলে গেছে বডি, বুঝতে পারছে না এবারও কি করবে। ও ভয় পেয়েছিল, যখনই ওরা এক হয় তখনই কিছু না কিছু একটা বিভ্রাট ঘটে। বুঝতে পেরেছিল কিছু একটা বিপদ আসতে চলেছে, তাই বলে এইরকম। বিক্রম, স্রোত, সার্থক পৌঁছে গেছে। স্রোত কিছুতেই গাড়ি থেকে নামছে না। সার্থক বুঝিয়েছে যে দিদির এই চরম বিপদে তোমাকে পাশে চাই, তুমি দিদির সাথে কথা বলবে। বললো আমি কি করে দিদির কাছে যাব, আমি মুখ দেখাবো কি করে? অনির্বাণদা যেমনই মানুষ হোক না কেন, এখন চলে গেছে, তাকে নিয়ে তো খারাপ কথা বলতে পারি না। ওরা পৌঁছে গেছে যেখানে রায় আছে। রায় ওর দাদাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরেছে যে এটা কি হলো দাদা ভাই, অনির্বাণ আর নেই। বলছে বোন তুই কাঁদিস না, তুই শান্ত হ। দূর থেকে দেখছে স্রোত, বলছে সার্থক যাও, তুমি কাছে যাও। তারপরও দৌড়ে গেছে, বলছে তোকে দিদিভাই বলেছিলাম না অনির্বাণদা তোর সাথে সংসার করবে না, দেখলি তো আবার ফাঁকি দিয়ে পালিয়ে গেল, তুই আমার কথা শুনলি না, আবার গেলি। দিদি কান্নায় ভেঙে পড়েছে, ওকে বসানো হয়েছে, বুঝতে পারছে না কি করবে। শনাক্ত করেছে রায়। ওরা বলল যত তাড়াতাড়ি সম্ভব আমরা পোস্টমর্টেম করে বডি আপনাদের সাথে পাঠিয়ে দেবো। হোটেলের যে ম্যানেজার বলল আপনারা ওখানে বিশ্রাম নিতে পারেন, যা মালপত্র আছে আমরা পাঠিয়ে দিচ্ছি। কান্নাকাটি হুলুস থুলুস কাণ্ড করছে। ওদিকে রায়ের মা, সে ওষুধ খাচ্ছে না, বলছে আমাকে এইরকমও দিন দেখতে হলো, মেয়েটা একদিনের জন্য শান্তি পেল না, নিশ্চয়ই আমি কোনো কুকর্ম করেছি যার ফল মেয়েটা ভোগ করছে। এসছিল নীলু ওখানে। নীলু মনে মনে খুব খুশি হয়েছে, বলছে দিদিভাই তোর খুব শখ হয়েছিল না অনির্বাণদার সাথে সংসার করবি, মিটে গেছে তো, এখন তুই বিধবা হয়ে গেলি, আমার তো নাচ করতে ইচ্ছে করছে তোর এই অবস্থা দেখে।
তুই ভেবেছিলি তুই সুখে সংসার করবি আর আমি জেল খাটবো, থানা পুলিশ এইসব করে বেড়াবো। দেখ তোর কি অবস্থা হলো। শয়তানের জয় হলো, ভগবানের নয়। খুব আনন্দ করছে। এদিকে বডি নিয়ে চলেছে বিক্রম, আর যারা এসেছিল স্রোত, স্বার্থ, রাই আছে ওদের সাথে। বাড়িতে পৌঁছে গেছে ওখানে পরিবারের লোকজন সবাই মিলে রায়ের ঘরে আছে, কান্নাকাটি করছে। নীলু যখনই কথা বলে যেন সাপের মতো ছোবল দিয়ে কথা বলছে যে দিদিভাই তোর কপালে আর সুখ সইল না। বলেছিলাম তুই অনির্বাণদার সাথে ভালো থাকতে পারবি না, সেই গেলি স্রোতেদের বাড়ি, সেখান থেকে কাউকে কিছু না বলে নিয়ে চলে গেলি অনির্বাণদাকে। হানিমুনে গেল, দেখো মা তোমাদের মেয়ে হানিমুনে গেল, অনির্বাণদাকে সামলে রাখতে পারলি না। ও কান্নাকাটি করছিল, বলছিল অনির্বাণ আমাকে ডেকেছিল ভোরবেলা, কিন্তু আমার ঘুমটা ভাঙেনি। কেন ভাঙলো না? আমি যদি যেতাম ওর সাথে, ওকে ঠিক ফিরিয়ে আনতাম, আমারই দোষ। অনির্বাণ বলেছিল যে দেখো এবারে আর তুমি হারাবে না, এবার হারিয়ে যাব আমি। এইভাবে অনির্বাণ হারিয়ে গেল যে আমি আর কোনোদিন ওকে খুঁজে পাবো না। বলল আমাদের মিলনটা ছিল না, বরাবরই যখন মিলতে গেছি তখনই আমরা আলাদা হয়ে গেছি, এটাই হয়তো নিয়তি। আমি ওই জন্যই অনির্বাণের কাছে আসতে চাইনি। লুকিয়েছিল, ভেবেছিল আবার সেই পাহাড়ের স্কুলে চলে যাবে, একা থাকবে। কি দরকার ছিল ওর এখানে আসার? এই দিনটা তাহলে দেখতে হতো না? আবার বিয়ে করে আবার সংসার করতে গেল ভালোবেসে, কিন্তু ভগবান একই কাণ্ড ঘটালো। নীলু খুব কথা শোনাচ্ছে, ওর দাদা বলছে তুই থামবি, তুই চুপ কর, তুই একটা সাপের মতো কথা বলছিস, তোর আমি ব্যবস্থা করব, তুই এখান থেকে শিগগির বেরো। বলছে না আমি কেন বেরোবো, আমি যা সত্যি তাই বলছি। ওর মাকে বলছে যে আচ্ছা দেখো অনির্বাণদার মা রাগ হওয়াটাই স্বাভাবিক, সে তো বলবেই, সেই কথাগুলো শুনতে হবে, ছেলের শোক। এখন যদি বৌমনির সাথে দাদাভাই যেত, দাদাভাই যদি এরকম কিছু ঘটতো তখন তুমি কি করতে? ওর মা সাথে সাথে ওকে মেরেছে। বলছে খবরদার তুই এরকম কথা বলবি না। সমানে ফোন আসছে রিসর্ট থেকে বিক্রমের ফোনে। বিক্রম টাওয়ার পাচ্ছে না বলে ঠিকমতো কথা বলতে পারছে না। বৌমনি বলল তুমি দেখো না ফোন করে, হয়তো কোনো টাকা পয়সা বাকি আছে সেটা চাইছে। বলছে ও আমি পরে দিয়ে দেবো। কেন ফোন করছে জানার চেষ্টাও করলো না। আদৌ কি ওটা অনির্বাণ ছিল নাকি এদের ভুল হচ্ছে? ওদিকে রায়ের শাশুড়ি মা এসছে, সে চিৎকার চেঁচামেচি করছে। ওর ননদ অনেক দিন পর এসছে, বলছে তুমি এরকম করে বলো না, এটা তো একটা অ্যাক্সিডেন্ট। বলল যে ওই মেয়েটা কই, সে আমার ছেলেটাকে খেয়ে নিল, আর সব যেন এখানে পিকনিক করতে বসেছে। কেন আমার ছেলেটাকে খেয়ে শান্তি হয়নি? এরপরে কে তোমার টার্গেট? আমি বলেছিলাম অনি তুমি ওই মেয়েটার সাথে সংসার করতে পারবে না, ওই মেয়েটা তোমার জন্য ভালো না। বিয়ের পর দিন থেকে মেয়েটা ভোগাচ্ছে, কোনো দিনও শান্তি দেয়নি। ছেলেটার কি হাল হলো, শেষে এইরকম হলো। আমি অনি তোমাকে ছাড়া কি করে থাকবো? খুব যাচ্ছে তাই করছে রায়কে। রায় কিছু বলছে না। তখন স্রোত বলছে যে আন্টি আপনি এরমভাবে বলছেন কেন? আমার দিদিভাইও তো কত কষ্ট পেয়েছে, অনির্বাণদার কি একদিনের জন্য ভালোভাবে রাখতে পেরেছিল? এইভাবে বলছেন। তখন বৌমনি বলল যে স্রোত তুমি কিছু বলো না, উনি যা বলছেন ওনাকে বলতে দাও। ছেলেহারা মা, তার তো মনের মধ্যে এরকম হবেই। যা বলছে আমরা ঠিক সহ্য করে নেব, যা বলার উনি বলুন, না হলে মুশকিল হবে। অনির্বাণের বাবাও চলে এসছে, সকলে মিলে এবার দাহ করতে যাবে। রায় কিছু কথা বলছে না। নীলু খুব চিৎকার চেঁচামেচি করছে আর মনে মনে ভাবছে আমার যে কী আনন্দ হচ্ছে দিদিভাইয়ের এই শোক দেখে। আর শাশুড়ি যেভাবে কথাবার্তা বলছে, মনে তো হচ্ছে দিদিভাইকে এখান থেকে বার করে দেবে, এই বাড়িতে ওর আর ঠাঁই হবে না। ঠিক হয়েছে, যেমন কর্ম তেমন ফল। ও মনে মনে আনন্দ পাচ্ছে যে ওর জীবনে তো অনেক দুঃখ ঘটেছে, এখন এও ভোগ করুক, বিধবা হয়ে গেছে। ওর শাশুড়ি মা বলছে যে যে ছেলেটার সাথে বিয়ের কথা ছিল সেই ছেলেটা ঘাড়ে গচিয়ে দিল নিজের বোনকে। ভাগ্যিস ওই ছেলেটার সাথে ছিল না, নাহলে ওকেও আর এইরকম একটা দিন দেখতে হতো। ও বেঁচে গেছে, আমার ছেলেটা বলি হয়ে গেল।
কেন তুমি এরকম করলে? না বলে চলে গেছে, কাউকে কিছু জানায়নি। নীলু বলছিল তোদের এই ভালোবাসা, এই আবার ঝগড়া বিবাদ, কখন যে তোরা কীরকমভাবে থাকিস বোঝা মুশকিল। কি দরকার ছিল? আমি তো বারণ করেছিলাম। সবাই রেগে যাচ্ছে নীলুর ওপর। রাইও বুঝতে পারছে অনির্বাণের সাথে ওর মিলন কোনোদিনই সম্ভব ছিল না, নিয়তির ফের ছিল। অনির্বাণ বলেছিল আমি আর কোনো দিন এরকম কাজ করব না, তোমায় ভুল বুঝে দূরে সরিয়ে দেবো না, এবার যদি কিছু হয় আমি হারিয়ে যাব। ইচ্ছে করে রাই নিজেকে লুকিয়ে রেখেছিল, হারিয়ে গেছিল। অনির্বাণ পাগলের মতো খুঁজে বেরিয়েছে কোথায় গেল রাই। তারপর নিজেরা একে অপরের ভালোবাসাটাকে স্বীকৃতি দিয়েছে, দূরে থাকতে পারেনি, এতে কোনো দোষও ছিল না। কিন্তু নিয়তি কেন বাধ্যতে নিয়তি ওদের দুজনকে আবার আলাদা করে দিল। আদৌ কি অনির্বাণ মারা গেছে, নাকি ওরই পোশাক পরা অন্য কোনো মানুষ ছিল যে হাতির পদপিষ্টে মারা গেছে? রিসর্টের লোকেরা কেন ফোন করছে বারবার রায়ের দাদাকে, সেটাও একটা বড় প্রশ্ন। দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।